রাশিয়াকে হামলা বন্ধের আবেদন বাইডেনের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে আশ্বাস আমেরিকার। ইউক্রেন পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক হোক। ইউরোপের বৃহত্তম পরমাণু কেন্দ্রে হামলার পর রাষ্ট্রসংঘে বৈঠক দাবি ব্রিটেনের। কিভে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া পোল্যান্ড সীমান্তের দিকে যাওয়ার পথে গুলিবিদ্ধ দিল্লির হরজোত সিং। নিরাপদে বেশি সংখ্যায় উদ্ধারই মূল উদ্দেশ্য জানালেন অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী ভিকে সিং। এবার ভারতীয়দের উদ্ধারে রুশ বাস। খার্কিভ ঝুমি থেকে উদ্ধারে 130টি বাস। এখনো ইউক্রেনে কয়েক হাজার ভারতীয় পড়ুয়ার আটকে থাকার আশঙ্কা। ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের দ্রুত ফেরানোর আবেদন। ফের টুইট মুখ্যমন্ত্রীর। অবিলম্বে পর্যাপ্ত বিমানের ব্যবস্থা করে পড়ুয়াদের ফেরানো হোক, কেন্দ্রকে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়। রুশ সেনার মিসাইল হামলায় তছনছ চেরনিহিভ। নিহত 33, আহত কমপক্ষে 18। ধ্বংস একের পর এক স্কুল, গুড়িয়ে গিয়েছে বহুতল। বিধ্বস্ত ইউক্রেনের শহর বারোদিয়াঙ্কা। রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন। আর যুদ্ধ নয়, বছর নয়ের শৈশব গাইছে শান্তির গান। ছোট্ট আমেলির সুর ভাইরাল। দুর্ঘটনা এড়াতে রেলের নয়া কবচ পরীক্ষা। একই লাইনে মুখোমুখি দুই ইঞ্জিন চালিয়ে টেস্ট। 130 কিলোমিটার গতিবেগে চালানো হলো ইঞ্জিন। রেল মন্ত্রী ও রেল বোর্ডের চেয়ারম্যানের উপস্থিতি পরীক্ষা। হাওড়া নয়া দিল্লি রুটে প্রথম ব্যবহার হবে কবচ। অতিমারির পরিস্থিতিতে সরকারি চাকরির প্রস্তুতিকে আরও নিশ্চিত করতে রাইস আনলো হোপ স্কলারশিপ। নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। বন্দর শহর খেরসন এই মুহূর্তে রুশ সেনার দখলে চলে গিয়েছে। খার্কিভ এবং মারিউপোলে আক্রমণের ঝাঁজ আরও বাড়াচ্ছে রাশিয়া। ইউক্রেনের বৃহত্তম শহর খার্কিভ দখল করতে মরিয়া পুতিনের সেনা। লাগাতার মিসাইল হানার পরও এখনো কবজায় আসেনি চেরনিহিভ, মারিউপোলে মিসাইল হামলায় 33 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আর এই পরিস্থিতিতে কৌশল বদল করছে রাশিয়া। আকাশ পথেও বোমা বর্ষণ বাড়াচ্ছে রুশ সেনা। প্রত্যাঘাতে তৈরি ইউক্রেনও। এতদিন আমরা দেখেছিলাম রুশ সেনা স্থলপথে তারা হামলা চালাচ্ছিল এবং এবার আকাশ পথ নিল রুশ সেনা। প্রত্যেক মুহূর্তে স্ট্র্যাটেজি পাল্টানো হচ্ছে একের পর এক এলাকা দখলের জন্য। লাগাতার রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনের শহর বরোদিয়াঙ্কা। কিভ থেকে 60 কিলোমিটার এই শহর দূরে রয়েছে। লাগাতার হামলা চলেছে সেখানে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই বরোদিয়াঙ্কা শহর। বরোদিয়াঙ্কা শহর রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাস্তাঘাট শুনশান, একেবারে শ্মশানপুরীতে পরিণত বরোদিয়াঙ্কা। ধ্বংসের চিহ্ন চারিদিকে ছড়িয়ে রয়েছে। আর প্রথম থেকেই আমরা জানতাম যে রাশিয়ার প্রথম লক্ষ্য ছিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলি দখল। সেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখল হয়েছে বলে দাবি করছে রাশিয়া। ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়। জাপোরিজিয়া পাওয়ার প্ল্যান্টে রুশ মিসাইল হামলা করা হয়। জাপোরিজিয়া পাওয়ার প্ল্যান্ট দখল করা হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে। হামলার জন্য ক্ষতির আশঙ্কা নেই জানালো বিশ্ব আণবিক শক্তি সংস্থা। সেক্ষেত্রে নজর রাখবো ইউক্রেনে কটি পারমাণবিক কেন্দ্র রয়েছে। ইউক্রেনে 4টি পারমাণবিক কেন্দ্র রয়েছে। রিভাইনে 2টি পারমাণবিক চুল্লি রয়েছে।
ক্লেমেনস্কেতে 2টি পারমাণবিক চুল্লি রয়েছে এবং দক্ষিণ ইউক্রেনে রয়েছে 3টি, আর জাপোরিজিয়ায় 6টি পারমাণবিক চুল্লি রয়েছে, যেটি দাবি করা হচ্ছে রাশিয়ার পক্ষ থেকে যে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র তারা দখল করে নিয়েছে। জেলেনস্কির তোপ রাশিয়াকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা নিয়ে তোপ দেখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মানব সভ্যতার ইতিহাসে প্রথম এই ধরনের ঘটনা বলে তোপ দাগলেন জেলেনস্কি। Звертаюся до всіх українців, до всіх європейців, до всіх людей, хто знає слово Чорнобиль, хто знає, скільки горя і жертв приніс вибух на атомній станції. Це була глобальна катастрофа. З її наслідками боролися сотні тисяч людей, евакуювали десятки тисяч людей. Росія хоче це повторити і вже повторює, але у 6 разів більше. Європейці, прокиньтесь, будь ласка, говоріть своїм політикам. Російські війська обстрілюють атомну станцію в Україні, Запорізьку атомну станцію, місто Енергодар. Там 6 енергоблоків, 6. В Чорнобилі вибухнув 1 енергоблок. Ми зв'язалися з нашими лідерами, з партнерами. Я говорив вже з Шарлем Мішелем, Шольцем, говорив з Дудою, говорив з президентом Байденом. Ми зв'язалися з головою МАГАТЕ Гросі, також прем'єр-міністром Джонсоном. Ми всіх попереджаємо. Жодна держава, окрім Росії, ніколи не обстрілювала атомні енергоблоки. Це вперше в нашій історії, в історії людства, держава-терорист вдалася і до ядерного терору. Російські пропагандисти погрожували всім, ми пам'ятаємо, засипати світ ядерним попелом. Тепер це не загроза, тепер це реальність. І ми не знаємо, чим закінчиться пожежа на станції, коли буде вибух, або коли його не станеться, дай Боже, ніхто цього не прорахує до кінця. Але наші хлопці завжди тримали атомну станцію у безпеці. ইউক্রেনে আটকে পড়া ভারতীয়রা যে সমস্ত সীমান্ত দিয়ে বেরোচ্ছে তার মধ্যে অন্যতম রোমানিয়া। রোমানিয়া সীমান্তে পৌঁছে গিয়েছিল নিউজ 18 বাংলা। কি অবস্থায় রয়েছেন ভারতীয়রা যারা ছেড়ে চলে এসেছেন ইউক্রেন থেকে? কথা বলেছেন আমাদের প্রতিনিধি আমন চোপড়া। अभी लड़ाई जारी है क्योंकि बातचीत की टेबल पर रूस और यूक्रेन अभी हैं। खार्किव पर न्यूक्लियर पावर प्लांट पर कब्जा। लेकिन अगर जेलेंस्की ये कहते हैं कि जिंदा बचना है तो यहां से चले जाओ, मतलब वहां पर लगातार लोगों की हत्या हो रही है, लोग मारे जा रहे हैं। वहां पर आंकड़े जो आए वो हैरान कर देने वाले, डरा देने वाले। तमाम देश इसमें बीच बचाव को करने की कोशिश कर रहे हैं। यूएनजीए में जब वोटिंग होती है रितिका, जो आपने भी देखा, 141 देश जो है वो पक्ष में वोट डालते हैं रूस के खिलाफ। से 5 देश होते हैं जो जिनका कोई स्टैंड, मतलब भारत जो है, चीन, पाकिस्तान, उनका इसलिए पक्ष ये है क्योंकि यूक्रेन में कई भारतीय छात्र भी हैं। रूस भी लगातार जो है वो सेफ पैसेज देने की कोशिश कर रहा है ताकि भारतीयों को वहां से निकाला जा सके। क्या होगा क्या नहीं होगा, सिचुएशन बहुत ज्यादा टेंस है। जब हम यहाँ पर आए हैं, लोगों से बात कर रहे हैं, वाकई में लोग रो रहे हैं। मतलब कई भारतीय छात्र हैं, उनसे आप बात करते हैं, माइक हटाकर जब आप बात करते हैं वो रोने लगते हैं। उन्होंने अपनी आंखों से जो देखा है, बोले हमने अपनी आंखों के सामने शेलिंग, गोलाबारी, आवाजें सारी सुनी है। हम पढ़ने गए थे, सबको वापस आना पड़ा है। इंडियन एम्बेसी का रोल वाकई बहुत अच्छा रहा है। जितने भी छात्र वो ये कह रहे हैं कि इंडियन एम्बेसी ने पूरा फेलिसिटेट किया उनको, वहां से लेकर बॉर्डर से लेकर यहां तक, अब यहां से अपने घर तक, जिंदगी भर आसान होने वाली चीज है ऑपरेशन गंगा के तहत। लेकिन रूस यूक्रेन की लड़ाई से बहुत बड़ा नुकसान हो रहा है। क्या नाम है आपका? गुरजोत सिंह। गुरजोत सिंह, कहाँ के रहने वाले हैं? सर मैं दिल्ली से हूँ। अच्छा, दिल्ली से। आप कहाँ से आए हैं? मैं खार्किव से आया हूँ। आप खार्किव से आए हैं? क्या देखा आपने, क्या है खार्किव में? सर बहुत बुरे हालात हैं। मैं वहाँ पे आई थिंक 6 to 7 डेज वहाँ पे अटका हुआ था एंड हम बंकर्स में थे। मतलब 6-7 दिन में आप समझ लीजिए, अगर एक दिन में 24 घंटे है तो हम 20-22 घंटे बंकर में ही थे। एंड ये हालात है कि अगर हमें वॉशरूम यूज़ करने के लिए भी जाना पड़ता था ऊपर अपने घर, या 4th फ्लोर पे था, तो हम सीढ़ियाँ चढ़ रहे होते थे एंड सीढ़ियाँ चढ़ते चढ़ते ही सायरन्स बज जाते थे, एयर स्ट्राइक्स हो जाती थी और हमें वापस नीचे भागना पड़ता था। तो हमें वॉशरूम यूज़ करने के लिए भी कम से कम 2-3 ट्राई करने पड़ते थे ऊपर जाने के लिए, क्योंकि कुछ नहीं पता था कब सायरन बज जाए और कब एयर स्ट्राइक्स दोबारा आवाज़ आ जाए। एक बार तो हमारे साथ ऐसा हुआ कि हम जस्ट सीढ़ी बंकर से उतरे, ग्राउंड फ्लोर तक भी नहीं पहुँचे एंड हमारे घर से लिटरली 1 किलोमीटर दूर इतना ज़ोर से एयर स्ट्राइक की आवाज़ आई कि हमारे खिड़की दरवाजे हिलने लग गए, कार के सायरन्स बजने लग गए एंड हम वापस नीचे बंकर में भाग गए।
कितने स्टूडेंट्स, कितने छात्र थे आपके साथ वहाँ पर उस बंकर में? उस बंकर में मेरे साथ मेरे 5 दोस्त थे और भी 4 इंडियंस थे, और उस बिल्डिंग में जितने भी यूक्रेनियंस थे सारे थे वहाँ पे। एंड उस बंकर के ये हालात थे कि मिट्टी में सिर्फ टूटी हुई दीवारें, सॉरी जमीन पे सिर्फ टूटी हुई दीवारें और मिट्टी थी, और उधर हमने खुद झाड़ू पोछा किया और फिर उधर गद्दे बिछाए, और उधर और -2-3 डिग्रीज में अंडरग्राउंड रह रहे थे। तो वहां से यहाँ तक कैसे? सर वहाँ से हम काफी लकी रहे कि हम ट्रेन, क्योंकि खार्किव में बहुत सिचुएशन वर्स है, बहुत ज्यादा। सर हमारा एक नेबर था, उसने अपनी जान पे खेल के हमें रेलवे स्टेशन ड्रॉप किया 6 बजे सुबह, जैसी कर्फ्यू हटा। क्योंकि अगर वहां से हम टैक्सी बुक कराते तो 1 घंटा में टैक्सी मिलने में लग जाता, और 1 घंटा क्या वहाँ पे 5 मिनट भी बहुत क्रूशल थे ट्रेन पकड़ने के लिए। और वहाँ पे मेन गेट्स, जैसे हम रेलवे स्टेशन पे पहुंचे, प्लेटफॉर्म नंबर 1 पे ट्रेन खड़ी थी और वो गेट्स खोल नहीं रहे थे, तो हम अंडरग्राउंड प्लेटफॉर्म नंबर 2 पे पहुंचे। प्लेटफॉर्म नंबर 2 के गेट्स क्यों नहीं खोल रहे थे? सर पता नहीं किस चीज की वेट कर रहे थे। तो हमारे जो दोस्त थे जो पिछले दिन निकले थे, उन्होंने हमें बताया कि वो गेट्स कभी नहीं खुलेंगे। এবার দুই পড়ুয়ার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। একজন প্রিয়াংশী, যিনি গতকালই বাড়িতে ফিরেছেন ইউক্রেন থেকে, কিন্তু এখনো পর্যন্ত শবনম ফিরতে পারেনি, যার সঙ্গে আমাদের প্রতি মুহূর্তেই কথা হচ্ছে। আর চরম অসহায় শবনমকে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন প্রিয়াংশী। হাই শবনম, আমি এটাই বলতে চাই কি এক টাইমে আমাদের মনে হয় কি একদম হোপ নেই। আমার মনে ছিল আমি জানি না আজকে বেঁচে থাকবো কি না, একটা টাইমের পর এত ভয় পেয়ে গেছিলাম। কিন্তু ওখানে কেউ নেই, আমাদের বাবা মা কেউ নেই, আমরা নিজেদেরই শুধু হোপ দিতে পারবো, স্ট্রেংথ ভিতর থেকে আনতে পারবো। তো জাস্ট হ্যাং অন, আর মানে আর একটু জাস্ট স্ট্রেংথ রাখো, আর হয়ে যাবে সব, আমরা বেরিয়ে আসবো আস্তে আস্তে। অল দ্য বেস্ট। সেটা তো বুঝতে পারছি, কিন্তু সিচুয়েশনটা, আমাদের কথা হচ্ছে আমাদের একটা ডেস্টিনেশন থাকবে, যে এই ডেস্টিনেশনে এটার পর এটা নিয়ে যাওয়া হবে, বাট যখন দেখুন যেখানে এখানে চলো এটা করতে হবে ওটা করতে হবে, এমন একটা সিচুয়েশন না এখন আমরা রেলওয়ে স্টেশন ফিরে যেতে পারবো না আমরা আগে কোনো রকম জানতে পারবো। আমি যদি জানতে পারি কি শবনম তুমি কোন বর্ডারে আছো, আমি মেবি নিজের যারা স্টুডেন্ট গ্রুপস আছে যারা হেল্প করছে ওখানে বাচ্চাদের ক্রস করতে, আমি চেষ্টা করবো এখান থেকে ওদের কন্ট্যাক্ট করে তোমার নাম্বার আর এসব দেওয়ার, আর তাড়াতাড়ি বেরিয়ে আসো তুমি ওখান থেকে, আমি এটাই প্রে করছি। সেটাই তো আমাদের ইচ্ছে যে আমরা সবাই একসঙ্গেই বেরোই, শুধু আমি বলে না, মানে হাজারটা স্টুডেন্ট প্যানিক আছে, কেউ বুঝতে পারছে না কি করবো না করবো, মানে টোটালি সিচুয়েশনটা, মানে এটা ভেবেছি এরপর তো ইভ্যাকুয়েট করবে, হয়তো বাস আনবে, এবার বাসে যাবো, বাট নো, স্টিল এমন আমি সিচুয়েশন অ্যারাইভ করছি রাইট নাও $500 অ্যাজ এ স্টুডেন্ট ক্যাশ কোথা থেকে দেবো, এটা হচ্ছে বিগ প্রবলেম। যে ফ্যামিলি ট্রান্সফার করবে, অ্যাকাউন্টে নেবেন না, $500 দাও ক্যাশ। জায়গাটা হচ্ছে পিসোচিন রোজা স্যাংচুয়ারি, স্যানিটারি রোজা, একটা স্কুল। এটা হাঙ্গরি বর্ডার, আই ডোন্ট এক্স্যাক্টলি নো, আমি ঠিক বলতে পারছি না এটা কোথায়, কিন্তু মনে হচ্ছে এখান থেকে নাকি বাসে করে বর্ডারে নিয়ে যাচ্ছে, পোল্যান্ড নিয়ে যাবে বলছে, পোল্যান্ড বর্ডার, হাঙ্গরি বর্ডারের কাছে সম্ভবত, হ্যাঁ হাঙ্গরি বর্ডার বলছিল, আর ফ্রেন্ডরা ডিসকাস করছিল যে হাঙ্গরি। এখনো হয়, কালকে 100 জন গেছে দুটো বাসে, 120 জন, এখনো 1000 জন আছে, এখানে 1100 জন এসেছিল, আমি 1150 যতদূর আমি জানি, 100-150 গেছে, 1000 আছে, এখনো 1000 জন আছে, তারা কিভাবে যাবে? আর সকালে কিছু জন হেঁটে রওনা দিয়েছে, কত দূর যাবে, কোথায় যাবে, আর কতটা হাঁটতে পারবে? কালকে 30 কিলোমিটার, আগের দিন 30 কিলোমিটার হেঁটে এসে আমাদের যা পরিস্থিতি হয়েছিল সেটা বলার মতো নয়। ভারতে অনেক পড়ুয়া ফিরেছেন ইউক্রেন থেকে, যারা রীতিমতো ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন। প্রাণ ভয়ে তারা বাংকারে আশ্রয় নিয়েছিলেন, এমনকি হেঁটে সীমান্ত পেরোতেও তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে, বোমা পড়ছে, গাড়ি জ্বলছে, হার হিম, সেই সমস্ত অভিজ্ঞতার সামনে পড়েন ভারতীয় পড়ুরা। শুনুন। পুরো সবাই 300-400 জন আমরা বাংকারে চলে যেতাম, এবং রাত্রে মাঝে মাঝে হঠাৎ করে শেলিং এর আওয়াজ শোনা যেত, বিভিন্ন ধরনের ফায়ারিং এর আওয়াজ শোনা যেত, তখন সবাই প্যানিক করে উঠতো, বাট আমাদের বাংকার থেকে বেরোনোর এবং পুরো হোস্টেলের পাওয়ার কাট করে দেওয়া হতো। ফার্স্ট যেদিন বোম ব্লাস্ট হয় তো সেই দিনই ভোরবেলাতে আমাদের বলে যে ইনফর্ম করে যে রাশিয়া অ্যাটাক করেছে, তারপরে তো আর ফ্লাইট সব ক্যান্সেল হয়ে গেছিল, তো যারা আর কি ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিল তারাও আমাদের হোস্টেলে চলে এসেছিল, তো প্রচুর জন ছিলাম, আমরা প্রায় 500 জনের কাছাকাছি ছিলাম। যেদিন আমরা কিভ থেকে পোল্যান্ড যাচ্ছিলাম বর্ডারে, যা দেখার সেদিন দেখেছি, গাড়ি জ্বলছে, রাশিয়ান ট্যাঙ্ক যাচ্ছে, রাশিয়ান আর্মি যাচ্ছে, গোলাগুলি চলছে, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি।
এটা ভয়াবহ। जो वहाँ के बॉर्डर के उस पार जो रोमानिया या पोलैंड के जितने भी लोग हैं वो बहुत अच्छे से ट्रीट कर रहे थे हम लोग को। मैक्सिमम हम लोग का स्ट्रगल हुई थी बॉर्डर क्रॉस करने में। वहाँ पे यूक्रेनियन आर्मी ज्यादा डिस्टर्ब कर रहे थे हम लोग को, क्रॉस ना कर सके हम लोग ज्यादा से ज्यादा। ऐसे डरा रहे थे कि पीछे जाओ नहीं तो हम लोग मार देंगे तुम्हें। অনেক ইউনিভার্সিটি নিজেদের বাসের ব্যবস্থা করেছিল এবং সেই জন্য তারা স্টুডেন্টদেরকে একদম বর্ডারে দাঁড় করিয়ে দিয়েছিল সেই বাসগুলো, কিন্তু আমরা যেহেতু স্টুডেন্টরা নিজেরা বাসের ব্যবস্থা করেছিলাম সেই জন্য আমাদেরকে বর্ডার থেকে প্রায় 10 কিলোমিটার দূরে নামিয়ে দেওয়া হয়েছিল এবং আমাদেরকে রাত্রেবেলায় 10 কিলোমিটার ব্যাগপত্র নিয়ে হেঁটে হেঁটে বর্ডার অব্দি পৌঁছাতে হয়েছিল। -7 ডিগ্রি -6 ডিগ্রি এরকম ছিল, প্রচন্ড স্নোফল হচ্ছিল, থাকার তেমন একটা ব্যবস্থা ছিল না। সেখানে আমরা 2 রাত 3 দিন ওয়েট করি। তবে স্থানীয় যারা ইউক্রেনিয়ান ছিলেন তারা আমাদের প্রচন্ড সাহায্য করেছেন, খাবার দাবারের বা পানীয় সব ব্যবস্থা করে দিয়েছেন, কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন। প্রথম রাত আমরা একদম খোলা আকাশের নিচে কাটাই, বাট তারপরে রাত্রে একটা তাঁবুর ওরা অ্যাকোমোডেশন করে দেন, সেখানে আমরা একসাথে প্রচুর স্টুডেন্ট গ্যাদার করে কোনো রকমের রাত কাটিয়েছিলাম। তারপরে 3 দিনের দিন আমরা রোমানিয়ান বর্ডারটা ক্রস করি। তারপরে সেখানে আমাদেরকে রোমানিয়ান যে স্থানীয় লোকেরা থাকে তারা চ্যারিটি করে আমাদের সমস্ত শেল্টারের ব্যবস্থা, থাকা খাওয়া প্রয়োজনীয় সমস্ত কিছু করে দেয়। আমরা প্রচন্ড সাহায্য পেয়েছি রোমানিয়ান বর্ডারে। আর ইউক্রেনে আটক ভারতীয় পড়ুয়াদের মধ্যে অধিকাংশই দেশে ফিরেছেন। এখনো প্রায় 2000 ভারতীয় ইউক্রেনে আটকে রয়েছেন। ভারত সরকার তাদের সুস্থভাবে দেশে ফেরাতে সব রকম চেষ্টা চালাচ্ছে। আজ দিল্লিতে জানালেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শুধু বাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্টসরা ওখানে গেছে পড়তে, তো সকলে ফিরে আসছে। আজকে তো প্রায় 13টার মতো প্লেন বোধহয় আজকে আসবে ওখান থেকে। তো এভাবে তো চলছে লাগাতার, যতদিন যুদ্ধ চলছে ওখান থেকে আসছে কন্টিনিউসলি। তো আমরা সম্পূর্ণভাবে আশাবাদী যে সমস্ত স্টুডেন্টসদের আমরা ফিরিয়ে আনতে পারবো। বিশেষ করে আজকে বাংলার যে আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললাম ওখানকার, তো তাদের এক্সপিরিয়েন্সও শুনলাম, খুব ভয়াবহ এক্সপিরিয়েন্স তাদের শুনলাম। রুশ হামলায় ইউক্রেন কার্যত বেশিরভাগ শহরই তছনছ হয়ে গিয়েছে। ইউক্রেনে ডাক্তারি পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়ারা এবার কি করবেন সেই প্রশ্নই উঠছে, কারণ কিভাবে তারা ডাক্তারি পড়বেন ঘোর চিন্তায় রয়েছেন ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। অনেক ভারতীয় পড়ুয়ার কাছে ইউক্রেন এক স্বপ্নের ঠিকানা। ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে অনেকেই পাড়ি দেন ইউক্রেনে। সেই ইউক্রেন এখন রাশিয়ার হামলায় বিধ্বস্ত। প্রাণে বাঁচতে ডাক্তারি পড়ুয়ারা দলে দলে ইউক্রেন ছাড়ছেন, ফেলে রেখে আসছেন এক রাস স্বপ্ন। যেমন রিশরা নতুন গ্রামের শ্রীতমা মৌলিক, ইউক্রেনের টার্নোপিল স্টেট মেডিকেল ইউনিভার্সিটির 5ম বর্ষের পড়ুয়া। পড়াশোনা মাঝপথে থামিয়ে এখন বাড়ি ফেরার মরিয়া চেষ্টায়, ঘোর চিন্তায় পরিবার। ও কোর্সটা কমপ্লিট করতে পারবে কিনা, ওর মতো যারা আরো 4th ইয়ার 3rd ইয়ার 5th ইয়ারের স্টুডেন্ট এখন আছে, বাস লাস্ট ইয়ারের যে কারেন্ট ইয়ারের যারা স্টুডেন্টগুলো আছে, এদের নিয়ে আমাদের দেশের সরকার কি ভাববে, এটা আমাদের একটা খুব সত্যিকারের একটা চিন্তার বিষয়। ইউক্রেনের কিভ থেকে বুধবার রাতে বাড়ি ফিরেছেন বারাসাতের তিয়াশা বিশ্বাস। কিভে ডাক্তারি পড়তেন, 2য় বর্ষের পড়ুয়া। মাঝপথে পড়াশোনা বন্ধ, এবার কি হবে? আমি আশা করি ইউক্রেন কিছু না কিছু সলিউশন বার করবে। আর যদি সলিউশন বার নাও করে, ইউরোপ আমাদের অলরেডি বলে রেখেছে আমরা যে ইয়েরে পড়ছি সেই ইয়েরেই আমরা ট্রান্সফার নিয়ে তাদের দেশে গিয়ে আমরা পড়তে পারি। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কিয়েভের বাঙালি চিকিৎসক পৃথ্বীরাজ ঘোষ। তিনি স্টুডেন্ট কোঅর্ডিনেটর হিসেবেও কাজ করেন। তার ফ্ল্যাট এখন ভারতীয় এবং বাঙালি পড়ুয়াদের কাছে রেস্কিউ কন্ট্রোল রুম। পৃথ্বীরাজের আশা, যুদ্ধ থামলে আবার পরিস্থিতি স্বাভাবিক হবে। যুদ্ধ যদি শেষ হয়ে যায় বা কেউ জিতলো কেউ হারলো সেটার ব্যাপার না, বললাম যাই হোক তারা আবার ফিরে আসতে পারবে, আবার পড়াশোনা করতে পারবে। এখন শুধু অপেক্ষা, কবে যুদ্ধ থামবে, কবে শান্তি ফিরবে, কবে আবার ইউক্রেনে ডাক্তারি পড়তে যাওয়া যাবে। নিউজ 18 বাংলা। এখনো পর্যন্ত 18,000 পড়ুয়া দেশে ফিরেছে, আর ইউক্রেনে এখনো 2000 ভারতীয় পড়ুয়া আটকে রয়েছে। এদের প্রায় সকলেই ডাক্তারি পড়ুয়া। এখন প্রশ্ন, কেন দেশ ছেড়ে বিদেশ বিভূতিতে ডাক্তারি পড়তে যায় এই বিরাট সংখ্যক ভারতীয়? কারণ দেশে ডাক্তারি পড়ার খরচ প্রায় 4 গুণ বেশি, বলছেন ইউক্রেন থেকে দেশে ফেরা ভারতীয় ডাক্তারি পড়ুয়া মফিজুল ইসলাম। ইউক্রেনের নাম বেশি শুনেছিলাম, কি ইউক্রেনে পড়া একটু ভালো আছে, খরচটা অনেকই কম, অনেকই।
আসলে আমরা যদি ইন্ডিয়া যদি একটা আমরা এমবিবিএস করতে চাই মিনিমাম 1 কোটি টাকা প্যাকেজ একটা প্রাইভেট কলেজে এখন। আর আমরা যদি বাইরে যাই, বাইরে আমাদের ম্যাক্সিমাম আমাদের 4 লাখ টাকা 4 লাখ পার ইয়ার ফিস, অনলি 4 লাখ পার ইয়ার এটা ফিস। তাছাড়া 1 থেকে 2 লাখ আমাদের হতো আমাদের ওখানে যদি আমরা হোস্টেলে থাকি কিংবা আমরা ফ্ল্যাটে থাকি, তো আমাদের বলতে ম্যাক্সিমাম 5 লাখ পার ইয়ার আমাদের খরচা হয়। আর ওই জিনিসটা যদি আমরা ইন্ডিয়া থাকি আমাদের পার ইয়ার 16 লাখ পার ইয়ার, ওটা হচ্ছে অনলি ফিস। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার।